কফি কাপ হাতে ধরে মন কোথা গেল হারিয়ে। পুতুল আপু, প্রেম কয়বার আসলো জীবনে তোমার? সবটা মিলেই যেহেতু আমি পুতুল, আমার যে দিকটাই কেউ ভালোবাসুন না কেন সেটা আমাকেই ভালোবাসা হয়। যে ভুলটাকে আঁকড়ে ধরে পড়ে থাকে সে কিন্তু ওখানে থমকে যায়। তো আমি এভাবে দেখি জিনিসটাকে, যা কিছু গেছে সমস্ত কিছুর যোগফল আজকের আমরা। স্বপ্ন, সাহস, সাধনা সমস্তটাই ছিল যে সঙ্গীতেই আমি বেঁচে থাকতে চাই। হ্যালো এভরিওয়ান, নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এসিআই প্রিমিয়ার প্লাস্টিক্স প্রেজেন্স আই পডকাস্টের সাথে। আছে আমি ফারজানা বিথি, এবং আমাদের এই আই পডকাস্টের আয়োজনটাই কিন্তু আপনাদের পছন্দের ভালোবাসার হালের জনপ্রিয় সকল তারকাদের নিয়ে আয়োজন। আজ ব্যতিক্রম নয়, আজ আমাদের সাথে তেমন একজন দুর্দান্ত মানুষ আছেন যাকে দেখে আপনারা শেখেন, যার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। তিনি একাধারে একজন গায়িকা, লেখিকা, একজন খুব দুর্দান্ত মা, একজন খুব দুর্দান্ত বন্ধু, এবং তার আরও অনেক পরিচয় আছে। সেগুলো আপনাদের কাছ থেকে এবং তার কাছ থেকে আমি কমেন্ট এবং তার সাথে কথা বলতে বলতে বের করব। আমাদের সাথে আছেন আপনাদের সবার প্রিয়, ভীষণ ভীষণ পছন্দের একজন মানুষ, পুতুল। হ্যালো। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ পুতুল আপু ফর গিভিং মি টাইম অ্যান্ড ওয়েলকাম টু আই পডকাস্ট। কেমন আছো? অনেক ধন্যবাদ। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি অনেক বছর ধরে গান গাইছো, এবং আমার মনে হয় যে শুধুমাত্র গান না, তুমি এমন একটা পার্সোনা যাকে আসলে আমরা অনেক বছর ধরে ফলো করলে অনেক কিছু শেখার একটা সুযোগ পাই। বাংলা শেখার একটা দুর্দান্ত সুযোগ পাই, উপস্থাপনা কি করে করতে হবে সাবলীলভাবে সেটার একটা সুযোগ পাই, গান তো আছে। কিন্তু আমি প্রশ্ন এটা দিয়ে শুরু করব যে অনেক অনেক আর্টিস্ট আছে যে আইডেন্টিটির ক্রাইসিসে পড়ে, আমি আসলে কে। কিন্তু তুমি সেটা কখনোই হতে দাওনি। তুমি সকল শাখায় পার্টিসিপেট করলেও সঙ্গীত শিল্পী পুতুল হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছো এবং করতে পেরেছো। কিভাবে সম্ভব করলে? সঙ্গীতের যাত্রাটা মনে হয় সবচেয়ে লম্বা ছিল বলে সেই পরিচয়টাই গেঁথে আছে মানুষের মনে। এর সঙ্গে আমার যে পরিচয়গুলো যুক্ত হয়েছে সেটা আমাকে আমার শিল্পী সত্তাকে সমৃদ্ধ করেছে অবশ্যই। সেখানে আমার লেখক সত্তা এক্কেবারে ভিন্নধর্মী একটা ব্যাপার আমার ভিতরে যুক্ত হয়েছে। গান শুরু করার মানে আমি যদি পেশাদার সঙ্গীতের যাত্রা বলি তাহলে পেশাদার সঙ্গীতের যাত্রা শুরুর 1 দশক পরে যেহেতু আমি লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছি, সেইখানে ততদিনে আমার সঙ্গীত শিল্পী পরিচয়টা মোটামুটি অনেকেরই জানা হয়েছে। এবার এটার একটা বিপত্তিও আছে, যেহেতু সঙ্গীত শিল্পী পরিচয়টা আমার আগে এসছে, সে কারণে লেখক সত্তার সেই জায়গাটা অনেকে মনে করেন খুব শৌখিন লেখক আমি, কিংবা মৌসুমী লেখক, কেবল ইচ্ছা হলেই লিখি। সেটাকে মনে হয় আমি খুব একটা গুরুত্বের সঙ্গে সাধনার সেই ব্যাপারটা আমার নেই, যেটা পুরোপুরি ভুল। কারণ একেবারে শৈশব থেকে আমার সঙ্গীত আর সাহিত্য দুটো নিয়েই পথ চলা। আর মাঝে যেটা ঘটে গেছে সেটাও অনেক দিন হয়ে গেছে, মানে এখন হিসাব করতে গেলে অবাকই লাগে। 2008 থেকে উপস্থাপনার যে ব্যাপারটা সেটাও হয়েছে, সেটার একটা অন্যরকম পরিচিতির জায়গা তৈরি হয়েছে। এখন যখন অনেকে অন্য সবকিছু ছাপিয়ে এই কথাটা বলেন যে আপনার উপস্থাপনা সবচেয়ে ভালো লাগে, তখন খারাপ লাগে না ভালো লাগে? শুরুর দিকে একটু খারাপ লাগতো, ও তার মানে আমার গান ভালো লাগে। কিন্তু এখন আমি বুঝতে পারি যে সবটা মিলেই যেহেতু আমি পুতুল, আমার যে দিকটাই কেউ ভালোবাসুন না কেন সেটা আমাকেই ভালোবাসা হয়। এবং পুতুলের আত্মকাহিনী অনেক ফ্যামিলিয়ার একটা শো। আজকে আমরা শো নিয়ে কথা না বলে আত্মকাহিনীই শুনবো পুতুলের, এবং এই আত্মকাহিনীতে আসতে গেলে আমার একদম শুরুর দিকে যেতে হবে। ক্লোজ আপে আসার আগে পুতুল আসলে কোন পুতুল ছিলেন? সে কি থাকে না গান গাইবেন বা সঙ্গীত শিল্পী হবেন, এটা স্বপ্ন ছিল না সাহস ছিল? সমস্তটাই ছিল। কারণ আমাকে একদম ছোটবেলায় যখন কেউ জিজ্ঞাসা করতো যে আমি কি হতে চাই, তখন আমি হতে চাই শব্দটা না বলে আমি বলতাম যে আমি সঙ্গীত শিল্পী হব। হ্যাঁ, খুব আত্মবিশ্বাসের সঙ্গে আমি, এবং সেটাই বিশ্বাস করে আমি এসেছি যে আমি তো গানটাই গাইবো। এবং সেভাবে আমি আমার পড়াশোনার বিষয়টাকেও গান হিসেবে বেছে নিয়েছি। সেটা অনেকের কাছে খুব অবাক লাগছিল শুরুতে যে গান নিয়ে পড়াশোনা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি তো এটাই করতে চাই, তাহলে কেন নয়। তো ছোটবেলা থেকে স্বপ্ন, সাহস, সাধনা সমস্তটাই ছিল যে সঙ্গীতেই আমি বেঁচে থাকতে চাই, আমার নামটা সকলে গানের জন্য জানুক, এই তো। আচ্ছা, এই যে পুতুল নামটা,
থাকে না যে আমরা আমাদের গীতলিনা তোমার মেয়ে, আমার মেয়ে আছে, এরকম যারা আছে আমরা বাচ্চাদেরকে আদর করে আমরা পুতুল ডাকি। তোমাকে কি আদর করে পুতুল পুতুল বলেই পুতুল নাম হলো, নাকি আঙ্কেল বা আন্টি বা পরিবারের কেউ আসলে আগে থেকেই সিলেক্ট করে রেখেছিল যে হবে পুতুলই হবে? না, ঠিক আদর করতে, করতে পুতুল হয়েছে এমনটা নয়। ওকে, পুতুলই হয়েছে। ওকে। কারণ আরো কিছু নামের হুম, হুম, প্রস্তাব ছিল। হুম, তো সেগুলো পেরিয়ে ভোট পেয়ে গেছে পুতুল। আচ্ছা। এবং পুতুল নামটা আমার বাবার হুম, হুম। রাখা। তা আমার বাবা ভীষণ এখনো খুব গর্ব করেন যে হ্যাঁ। আমি যথাযথ নামটি রেখেছি। হ্যাঁ, আমার মেয়ে পুতুলই। দেখতেও পুতুলের মতো, কাজও করে পুতুলের মতো। আচ্ছা, পুতুল আপু ১ম বার তুমি যখন মঞ্চে উঠলে, থাকে না ১ম যেকোনো কিছুরই তো আসলে আম স্মৃতিটা সারা জীবন মনে থাকে। ১ম যেবার মঞ্চে উঠেছিলে সেবারের স্মৃতিটা যদি একটু রোমন্থন করো এখন আমাদের সাথে, দর্শকদের সাথে। আমাদের কোনো স্মৃতি দেখবে অনেক ছোটবেলার, কিন্তু হুম, সেগুলো মনে গেঁথে মনে আছে। আছে। আবার হয়তো একটু বড়বেলার অনেক স্মৃতিও হুম, পুরোপুরি হুম, মনে নেই। তো আমার গানের জীবনের অনেক স্মৃতি খুব উজ্জ্বল আমার চোখে এখনো। হুম, সেটা আমার ২.৫-৩ বছর বয়সে মাত্র। কি হুম, করে হুম, সেটা সম্ভব হয় সেটা হয়তো হুম, হুম, মনস্তত্ত্ববিদরা হুম, বলতে হুম, হুম, পারবেন। কিন্তু আমার মনে আছে যে আমার বড় আপা যখন গান গাইতে গানের ক্লাসে যেত, তখন তার সঙ্গে আমি গানের ক্লাসে যাবার জন্য কান্নাকাটি করতাম, বায়না হুম, ধরতাম। গানের ক্লাসে চলে যেতাম। তার যিনি সঙ্গীত গুরু ছিলেন ওস্তাদ সুরেন বর্মন, তখনই অনেক বয়স্ক তিনি। তখনই সম্ভবত ৬০ যখন আমি একদম ছোট্ট। তিনি আমাকে পাশে বসিয়ে গান শেখাতেন। শেখাতেন বলতে তখনও তো অক্ষর জ্ঞান হুম, হয়নি, তো হুম, প্রাতিষ্ঠানিক শিক্ষাটা তখনও শুরু হয়নি। কিন্তু আমি ওই গানের ক্লাসে যা শুনে আসতাম, আমি জানালার গ্রিল বাইতে ওগুলো গাইতে থাকতাম। ওকে। তো সেভাবে আমার গানের সঙ্গে পথ শুরু। চলাটা শুরু হয়ে গেছে। আর মঞ্চের অভিজ্ঞতাও সেরকম। আমার গান গাইবার কোনো পরিকল্পনা ছিল না। কারণ একেবারেই ক্ষুদে শিল্পী। হুম, খুবই একটা ছড়া গান। না, ছড়া গান নয়, ও সুর আচ্ছা। কাহিনী। আমি খুব কঠিন একটা রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলাম। বাহ! বাহ! 'বধূ কোন আলো লাগলো লাগলো চোখে', চোখে, যেটাতে এত হ্যাঁ, কঠিন কিছু শব্দ হ্যাঁ। আছে। এখন আমার খুব অবাক লাগে কি করে গেয়েছিলাম। হুম, হুম। শিশুরা মনে হয় খুব সাহসী থাকে। সাহসী হয়, একদম হ্যাঁ। নির্ভীকভাবে গেয়ে গেছি হুম, আমি। হুম। কারোর তোয়াক্কা না করে। তো সেভাবেই বড় আপার গানের অনুষ্ঠানে তার সঙ্গে গিয়ে আমি বায়না ধরেছিলাম, কান্নাকাটি করেছি আমি গাইবো। হুম, হুম। তারপরে আমাকে ওই যে টেবিলের উপর বসিয়ে দেওয়া হয়েছে যথারীতি, যেহেতু এত ছোট হুম, উচ্চতার হুম। ছিলাম। সেটা আমার ১ম মঞ্চ আচ্ছা, পরিবেশনা। এবং এটা সারা জীবন মনে থাকবে। আই হোপ। হ্যাঁ, মনে আছে। এত সুন্দর একটা স্মৃতি। হ্যাঁ। আচ্ছা পুতুল আপু, এখন তুমি তো আসলে ইন্ডাস্ট্রিতে অনেক বছর পার করেছো। ইউ আর অ্যান এক্সপেরিয়েন্সড আর্টিস্ট অফ আওয়ার ইন্ডাস্ট্রি। অনেকেই আছে না হঠাৎ করে গান কিংবা হঠাৎ করে একটা আর্ট, যেটা আসলে আমরা এখন যে শব্দটা খুব বেশি ব্যবহার করি, ভাইরাল হয়। এইটা আসলে থাকে না যে ফেমাস হওয়াটা, বা তুমি একজন ফেমাস আর্টিস্ট। এই যে ফেমাস হয়ে যাওয়াটা, এটা আসলে কেউ প্রেশার হিসেবে নেয়, আবার কেউ আশীর্বাদ হিসেবে নেয়। তুমি আসলে কি হিসেবে নাও? বিং ফেমাস তোমার কাছে কি মনে হয়? উম আমার যেহেতু যাত্রাটা হয়েছে একেবারে কিশোরী হুম, সময়ে, মাত্র স্কুলের গণ্ডি পেরিয়েছি তখন আমি ক্লোজ আপ ওয়ানে অংশগ্রহণ করি। তো একদম কিশোরী সময় থেকেই না এই পরিচিতি, খ্যাতি, ভালোবাসা, উন্মাদনা, কারণ ওই সময় আমাদের জন্য একেকজন পাগল হয়ে যেতেন পাগল হয়ে যেত। মানে রাইট। এত বেশি এবং একটা। এত মানুষ চিনতো তখন। হ্যাঁ, তখন তো আসলে তো সেই কারণে আমি কখনো এখন আর কল্পনাই করতে পারি না যে আমি যদি এই জগৎটায় না থাকতাম হুম, তাহলে হুম। আমার জীবনটা কেমন হতো। কারণ আমি আচ্ছা। ওটা নিয়েই অভ্যস্ত হয়ে গেছি এত ওকে, বছরে। ওকে। পেশাগত জীবনে খুব দ্রুত ঢুকেছি বলে উপার্জন করতে শিখে গেছি তখন হুম, হুম। থেকেই। খ্যাতিটা সামলে নিতে শিখে গেছি তখন থেকেই। তো এই কারণে না ইন্ডিপেন্ডেন্সি এসেছে। একদম স্বাবলম্বী হয়েছি। তো যার কারণে আমাকে আর আলাদা করে ভাবতে হয় না যে আম আমি হয়তো আর ১০ জনের চাইতে একটুখানি হুম, হুম। আলাদা কোনো বিষয়ে। আমার কাছে মনে হয় এটাই আমার স্বাভাবিক জীবনযাপন, এবং এভাবেই আমি আম আশীর্বাদ পুষ্ট মনে করি নিজেকে। আচ্ছা। আমি একটু থাকে না যে জানতে চাই, একটা কথা আছে যে অর্জন করার পরে সেটা রক্ষা করাটা কঠিন। বিং ফেমাস ইজ অ্যান অপরচুনিটি। বাট ওইটাকে কন্টিনিউ করাটাও ইটস আ বিগ প্রেশার, যে একটা ভালো কাজ দর্শকের কাছে দায়বদ্ধতা থাকে যে দিতে হবে, এবং উপহার দেওয়ার যে জায়গাটা আর্টিস্টের কাছে দর্শক লুক ফরওয়ার্ড করে যে নতুন কি আসছে। যেমন তোমার কথা যদি বলি, পুতুলের এই গানটা বের হয়েছে। এই গানটার পর আরেকটা গান কবে আসবে? এই ক্রেজটাও তো থাকে নিশ্চয়ই। তো এটা তো একটা প্রেশার কাজের ক্ষেত্রে নাকি? নিশ্চয়ই, হুম, মানে শুধু কাজ নয়, হুম, চাপটা এমনভাবে হয় যে সেখানে হুম, তোমার ব্যক্তিজীবন থেকে শুরু করে তোমার একটা যে ভাবমূর্তিটা দর্শকের কাছে প্রতিষ্ঠিত হয়েছে এত হুম, হুম, বছর, সেটাকে সুন্দরভাবে বজায় রেখে হুম, 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 পথ চলা, সেটাও অনেক বড় একটা চ্যালেঞ্জ। হুম, কারণ আম, কাজ তো আসছেই, কাজের কারণেই আমরা হয়তো শ্রোতার কাছাকাছি যেতে পেরেছি, সেটা তো আছেই। কিন্তু এখন মনে করো এমন একটা ঘটনা আমার সঙ্গে হুম, হুম, ঘটেছে
বা আমার ব্যাপারে অথবা আমি সম্পৃক্ত কোনো একটা ঘটনার সঙ্গে যেটা শ্রোতা কোনোভাবে নিতে পারছে না, তারা আশা করেননি আমার কাছে, সেই একটা প্রত্যাশার চাপও কিন্তু থাকে। হ্যাঁ, তো এটাও মানে আর্টিস্ট হিসেবে ইউ হ্যাভ টু মেইনটেইন একদম থিংস যে আসলে একদম আমার কোনটা করা উচিত, এটা করলে আমার এটা হবে, বা হ্যাঁ কেউ যদি জানে বা কেউ যদি দেখে। এবং আমার মনে হয় যে একটা পিয়ার প্রেসারের থেকে বড় প্রেসার তোমাদের বা আমাদের আর্টিস্টদের কাজ করে যে কোথাও গিয়ে এরকম একটা বিহেভ বা এইভাবে বসাও যাবে না যে অন্য একটা মানুষ দেখে বলবে হ্যাঁ উনি এরকম করে বসছে কেন, কারণ ওরা আমাদেরকে আইডিয়ালাইজ করে। একদম হ্যাঁ আপু, আমি একটু এবার ব্যক্তি পুতুলের প্রসঙ্গে আসি, গীতলিনার কথা বলতে চাই। এবং মেয়ের নাম হারমোনি সৈয়দা গীতলিনা, যদি ভুল না করি। হুম হ্যাঁ, এত সুন্দর একটা নাম, মানে নামের মধ্যে একটা সুর আছে, একটা স্পন্দন আছে। এবং অ্যাজ ফার উই অল সি ইউ থ্রু সোশ্যাল মিডিয়া, এখন তো আমরা সবাই সবাইকে সোশ্যাল মিডিয়াতে দেখি, আমাদের আয়োজনটা আসলে সোশ্যাল মিডিয়ার ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের। তো আমি একটু জানতে চাই যে থাকে না যে তোমার বন্ধু রেজা, তোমার জীবনসঙ্গী বলবো না, কারণ জীবনসঙ্গী থেকে তোমাদের বন্ধুত্বটা অনেক বেশি দৃঢ় এবং খুব ভালো লাগে দুজনকে দেখতে। নাম সিলেক্ট করার সময় ঝগড়াটা আসলে কতটুকু হয়েছিল? আচ্ছা, এবার এখানে একটা গল্প তো আমার বলতেই হবে। হ্যাঁ তুমি যেই নামটা বললে হ্যাঁ, এই ৩টা অংশই তার পূর্ণাঙ্গ নামের ৩টা অংশ। তার ওকে, আরো ২টো অংশ আরো আছে। দুটো অংশ আছে। হ্যাঁ, ওকে সৈয়দা আমিরা হারমোনি গীতলিনা বাক্স। ওকে, সৈয়দা এবং বাক্স হ্যাঁ হচ্ছে তার পরিবারের হ্যাঁ পদবী। সারনেম, হুম। হ্যাঁ এবং আমিরা রেজার পছন্দের নাম। আর হারমোনি গীতলিনা এ দুটো আমার কন্যার নাম হবে, এটা একেবারে সে যখন আমার গর্ভে ছিল তখন থেকে আমার কল্পনায় আসতো। ওকে, আমি নিশ্চিত ছিলাম না যে আমার হুম, কন্যা হুম, সন্তান হবে, কিন্তু কেন যেন মনে হতো যে আমার কন্যাই কন্যাই হবে, হবে, কারণ হ্যাঁ আমি এত চেয়েছি একটা হ্যাঁ কন্যা হ্যাঁ, সন্তান। তো নাম যখন রাখা ব্যাপারটা এলো, জন্মের পরেই সেটা এখন হয়ে যায়, যেহেতু জন্ম সনদ টনদের হুম। ব্যাপার থাকে, হাসপাতাল থেকে ছাড়পত্র নিতে ওর গেলেও নাম নাম। লিখতে লিখতে সুবিধা হয়ে যাবে এই গীতলিনা। কথাটাই সকলে আমাকে বলেছে। আমি বললাম যে না, আমার পছন্দের নাম দুটো থাকে, আমি দিয়ে থাকতেই রাখলাম। হবে, হ্যাঁ সে যদি কখনো মনে করে বড় হয়ে যে হ্যাঁ, সে আরো সংক্ষিপ্ত করতে চায়, করবে। আমার ওকে। দিক থেকে আমি আমার পছন্দের নামগুলো তো তাকে দিতেই ও চাই। এখন একটু কিউট কিউট করে বলে না, গীতলিনা? হ্যাঁ, পুরো নাম বলে এবং ওকে সবচেয়ে মজা লাগে এটাই যে এত ওকে বড় নাম সে কি করে মনে রেখেছে। ওকে, পুতুলের মেয়ে, রেজার মেয়ে বলে কথা। এবং দুর্দান্ত দুজন মানুষ, তোমরা তোমাদের দেখলেই মন ভালো হয়ে যায় আমাদের সোশ্যাল অনেক মিডিয়াতে। ধন্যবাদ। ক্যাপ্টেন বাইক খুব ভালো আমার বন্ধু ক্যাপ্টেন বাইক পথ শেখায়। ক্লোজ আপ ওয়ান শেষ হওয়ার পরে আসলে বড় চ্যালেঞ্জটা কি ছিল পুতুল আপু? বা আমি যদি একদম স্পেসিফিক্যালি তোমাকে জিজ্ঞেস করি যে এটার পর তো চ্যালেঞ্জ অফকোর্স আমরাও দেখেছি তোমাদেরকে, যারা আমরা ছোটবেলা থেকে তোমাদেরকে ফলো করি কিংবা তোমাদের ফ্যান। জীবনে তো অনেক বড় চ্যালেঞ্জ আছে, তোমার জীবনে এরকম একটা চ্যালেঞ্জ গিয়েছে যে নতুন করে জীবন শুরু করবে। হুম। আমি একটু জানতে চাই তোমার জীবনে সব থেকে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল, ক্লোজ আপ ওয়ান থেকে বের হওয়ার পর, নাকি তোমার নতুন করে জীবন শুরু করার যেই চ্যালেঞ্জটা ছিল জীবনে? উত্থান পতন তো থাকেই হুম। মানুষের, কোনটা তোমার বড় লাগে? দুটোই, কোনোটা থেকে কোনোটাকে খাটো করে দেখার কোনো হুম। উপায় নেই, কারণ ক্লোজ আপ ওয়ানের সেই যাত্রাটা কঠিন যাত্রা হুম। ছিল নিঃসন্দেহে। সারা বাংলাদেশ থেকে মেধাবী সঙ্গীত শিল্পীরা সেখানে এসেছেন গাইতে। সেখানে শীর্ষ 10-এ এসে একটা সঙ্গীত যাত্রা শুরু করা, তারপর একটা স্থান পাওয়া, সেটা একটা। কিন্তু যখন প্রতিযোগিতা শেষ হলো, যখন আমাদের মাথার উপর আর কোনো ছাদ রইল না, সকলে আমরা একটা খোলা মাঠের মানে ছেড়ে ঘোড়া দেওয়া হয়ে, হলো, হ্যাঁ, হ্যাঁ। খোলা মাঠে নিজের রেস নিজে যুদ্ধের দৌড়াও ঘোড়া এবার। হয়ে আমরা ছুটতে শুরু করলাম। দিক নির্দেশনা দেওয়ার কেউ নেই, দিক জানিও না যে কোন দিকে যেতে হবে। তখন আসল পরীক্ষাটা শুরু হয়েছে, কারণ তখন কিন্তু আমাদের পাশে অভিভাবকত্ব করার মতন, পৃষ্ঠপোষকতা করার মতন কেউই ছিল না। অনেক কথা বলা হয়েছে প্রতিযোগিতায় থাকার সময় যে একটা নির্দিষ্ট সময়ে ওগুলো চুক্তির maintain আওতায় হয়নি, থাকতে হ্যাঁ। হবে, তাদেরই তত্ত্বাবধানে আমাদের অ্যালবাম হওয়া থেকে শুরু করে মঞ্চ হুম, হুম, পরিবেশনের সমস্তটা তাদের তত্ত্বাবধানে হবে, কিন্তু আদতে সমস্তটা পুরোপুরি এভাবে হয়নি। হয়নি। তখন নিজেদেরকেই এগিয়ে যেতে হয়েছে। যখন প্রথম অ্যালবাম করতে গেলাম, তখন আমি ওই সকলের মতোই মোটামুটি একটা একটা ধাক্কা একটা খেয়েছো। একটা হ্যাঁ। নতুন শিল্পীর মতোই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি। সেভাবে তখন প্রথম অ্যালবামটা এলো, দেখলাম যে ব্যাপারটা তো খুব সহজ নয়। এখন তো আর পৃষ্ঠপোষকতা লাগে, হ্যাঁ, হ্যাঁ অনেক কিছু লাগে, অর্থায়ন লাগে, পৃষ্ঠপোষকতা লাগে, তার পরবর্তী সময়ের আরো যে প্রচারণার বিষয়গুলো সেগুলো লাগে। এবং এটার ফলে কি হলো, আমি লেগেছিলাম বলে আমি করে নিয়েছি। আমাদের মধ্যে অনেকে কিন্তু সেটুকু করতে পারেনি, কারণ অনেক ব্যাপার আছে। ঢাকার বাইরে থেকে যে ছেলেমেয়েগুলো এসছিল, তাদের ঢাকায় থাকবারও কোনো সুযোগ নেই।
অনেক একটা জীবনের অনেক বড় Struggle, পরিবর্তন, হ্যাঁ। যে ঢাকায় এসে পুরো পরিবার নিয়ে থিতু হয়ে একটা হুম, জায়গায় হুম। দাঁড়িয়ে তারপরে গানের জন্য ছুটে যাওয়া। সুতরাং এখন যারা বলেন যে রিয়েলিটি শোর বাচ্চারা হারিয়ে গেছে কেন বা অনেকে কেন নিয়মিত নেই, এর পিছনে অনেক অনেক কারণ কারণ আছে, আছে, রাইট। অনেক অনেক কারণ। হুম। তো আমি বলবো যে দ্বিতীয় যাত্রাটা আরো কঠিন ছিল। হুম, হুম। আচ্ছা, আরেকটা জানতে চাই যে মানুষ লাইফে থাকে না, যে তুমি বলছিলে যে একটা বয়স থাকে, তখন এইটা বুঝেছি, এখন বুঝি যে না, তখন আরেকটু বুঝলে হয়তো বা এটা হতো। আমাদের কিন্তু এই মানে রিয়ালাইজেশনটা হয় যে হুম। তখন যদি এই ভুলটা যদি তখন না করতাম, বা এই কাজটা যদি তখন না করতাম, এভাবে যদি করতাম। তোমার কি লাইফে কখনো মনে হয় যে একটা ভুল যেটা তুমি করেছো, এটা না করলে হয়তোবা তোমার লাইফ আরো ইজিয়ার হতো, আরো ভালো হতো, তোমার ক্যারিয়ারের জন্য ভালো হতো, কিংবা তোমার পার্সোনাল লাইফের জন্য ভালো হতো? ভুল তো করি আমরা, হুম, কিন্তু সেই ভুলটাকে যত দ্রুত শুধরে নেওয়া যায় সেটা আমার কাছে হুম, মনে হয় যে একটা পরিণত মানসিকতার লক্ষণ, এবং জীবনটা সহজ হয় তাতে। হুম, ভুল করেছি বলে সেটা নিয়েই আক্ষেপ করতে থাকলে আমাদের জীবনটা এত ছোট, হুম, বিথি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমি জানি না কত বছর বাঁচবো, হুম, হয়তোবা আমি আমার জীবনের অর্ধেকটুকু বেঁচেই নিয়েছি, যাপন করার শেষ। বাকি অর্ধেকটুকুতে হয়তোবা এরপরে আমার কর্মক্ষমতা কমে যাবে, এরপরে আমি কাজের শক্তি আর সেই অর্থে পাবো না, সমস্ত কিছু মিলে তখন আর আমার সক্রিয় থাকা হবে না, সৃষ্টিশীল কাজে বলো কিংবা আমার ব্যক্তিগত জীবনে। হুম, সুতরাং এই ছোট্ট জীবনে ভুল যদি হয়েই যায় কিছু, হুম, সেটাকে যত দ্রুত শুধরে নেওয়া যায় হুম, ততই সামনে এগিয়ে যাওয়া যায়। হুম, যে ভুলটাকে আঁকড়ে ধরে পড়ে থাকে সে কিন্তু ওখানে থমকে যায়। তো আচ্ছা, আমি এভাবে দেখি জিনিসটাকে, যা কিছু গেছে সমস্ত কিছুর যোগফল আজকের আমরা। ওকে। আমি একটু জানতে চাই পুতুল আপু, মিডিয়ার আলো যদি না থাকে, ধরো যে আমাদের তো আস্তে আস্তে আমরা তো দেখছি আমরা একটু ডিজিটালাইজড হচ্ছি, একটু না অনেকখানি এখন ডিজিটালে আমরা নির্ভরশীল, এবং সবাই সবার জায়গা থেকে ব্লগ করছে, কেউ কন্টেন্ট বানাচ্ছে, এবং আদতে তো কিন্তু আমাদের লাইফটাই কন্টেন্ট। আমরা শুরু থেকে হয়তো বা করিনি, একটু পরে শুরু করেছি, বাট ইট ইজ লাইফ ইজ আ কন্টেন্ট, এবং ইউ চুজ হোয়াট টু শো, হোয়াট টু নট। সো আমি একটু জানতে চাই, ধরো যে সবকিছুর আলো যদি কমে যায়, তোমার তো অনেকগুলো অপশন আছে, তোমার দ্বিতীয় অপশন কোনটা হবে? যে তুমি কি লেখালেখি তে মনোযোগ দিবে? লেখালেখি তো তুমি সবসময় করো, নাকি তুমি উপস্থাপনায় যাবে, নাকি তুমি কন্টেন্ট মেকিং এ যাবে? কারণ আমরা কিন্তু কন্টেন্ট পাই তোমার কাছ থেকে মাঝে মধ্যে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো, মানে এভাবে হয়তো আমি নিজেও কখনো ভাবিনি। হ্যাঁ, কারণ আমি আমি ভাবতেই পারি না যে আমি কখনো গান দর্শকের গাইবো না। ভালোবাসা বঞ্চিত হব। আচ্ছা, না, এবার সেটা গান হোক আর না আচ্ছা, হোক, যে মাধ্যমেই হোক। তবে গানটা তো থাকতে হবে জীবনে। হুম, যে কদিন আমাকে সৃষ্টিকর্তা গাইবার ক্ষমতাটুকু দিয়ে রাখবেন হুম, ততদিন। হুম, আগের মতন আর দিন নেই যে আমার একটা প্রযোজনা প্রতিষ্ঠানে যেতে হবে, একটা অ্যালবাম একটা প্রকাশ হুম, করতে হুম, গেলে হুম, অনেক রকমের ধাপ পেরোতে হবে, তা নেই। এখন আমরা নিজস্ব ইউটিউব চ্যানেলে আমাদের হুম, গানগুলো হুম, প্রকাশ করতে পারছি, তো সেখানেও কিন্তু পূর্ণ স্বাধীনতা হুম, আমাদের হুম, হাতে। হুম, আমি যদি আমার জীবনযাপনের কিছু বিশেষ মুহূর্ত কারোর সঙ্গে বিনিময় করতে চাই হুম। দর্শক শ্রোতার সঙ্গে, সেটাও আমার হাতে। আর কপিরাইট তোমার। হ্যাঁ, একদম। এবং লেখালেখির বিষয়টা তো আছেই। হ্যাঁ, তো লেখালেখিতে আমি আরো বেশি হয়তো নিজেকে, মানে নিজের আত্মনিবেদনের জায়গাটা আরো অনেক শক্ত হবে, সেটাই আচ্ছা, বলতে পারি। আচ্ছা। পুতুল আপু, তোমাদের সাথে তুমি যেটা বলছিলে যে অনেকেই আছে আসলে, যে আমরাও আসলে জানি যে ট্যালেন্ট আসলে আছে, সুযোগ নাই, অথবা সুযোগ আছে ট্যালেন্ট নাই। এই ব্যাপারটা আসলে মিডিয়াতে অনেক বেশি পরিপূরক। এবং যাদের আসলে মিলে যায় তারাই অনেকখানি হয়তোবা এগিয়ে যেতে পারে। কিন্তু যেকোনো রিয়েলিটি শো, নট অনলি ক্লোজ আপ ওয়ান, বাংলাদেশে অনেক, অনেক গানের রিয়েলিটি শো হয়, নাচের রিয়েলিটি শো হয়। এই যে রিয়েলিটি শো থেকে যে আর্টিস্টগুলো আসলে বের হয়, অনেকেই তুমি বললে আত্মপ্রকাশ হয় না। এটা পৃষ্ঠপোষকতার কারণে হোক, কিংবা তাদেরও অনেকের ইচ্ছা থাকে না, যে ১ম অনেক, অনেক দেখেছি কিন্তু আমরা, যে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু পরবর্তীতে তাকে কোথাও দেখা যায় না। কিন্তু ফার্স্ট রানার আপ যে হয়েছে, এরকম অনেক হুম, হুম। আছে। তোমরা যারা আসলে এই যে এত বছর মিডিয়াতে কাজ করছো কিংবা ইন্ডাস্ট্রিতে আছো, তোমাদের কি কখনো মনে হয়নি যে তোমাদের একটা স্কুল হওয়া উচিত, বা তুমি নিজের মতো করে একটা করবে, যেন তুমি যে স্ট্রাগল গুলো আসলে পার করেছো, কিংবা যেই জিনিসগুলো বুঝেছো, এটা অন্য কেউ বুঝুক, তাহলে তাদের জন্য পথটা সোজা হবে? বা এরকম কখনো কি কোনো চিন্তা ছিল কিনা, বা আছে কিনা? প্রাতিষ্ঠানিকভাবে এরকম কোনো কিছু করতে গেলে অনেক ব্যাপার আছে হুম, এটার হুম, সঙ্গে জড়িত। ব্যক্তিগতভাবে কেউ যদি জিজ্ঞেস করেন, কেউ যদি কোনো দিক নির্দেশনা চান, হুম, হুম, কেউ যদি দেখা করতে চান, হুম, কেউ হুম, যদি স্টুডিওতে আসতে চান, সেটা আমার ক্ষেত্রে সবসময় স্বাগত জানাই হুম, আমি। কিন্তু একটা প্রশ্ন আমি করি, বিথি, হুম। আমাদের পূর্ববর্তীরাও কি সেরকম কোনো স্কুল, না, সেরকম কোনো প্রতিষ্ঠান, সেরকম কোনো বিদ্যালয় কিছু করে গেছেন খুব আমাদের একটা জন্য? আমরা তো পাইনি। পাইনি। এমনকি যারা বিখ্যাত কম্পোজার ছিলেন, হুম, যারা হুম। সুরকার, সঙ্গীত পরিচালক ছিলেন, তাদেরও কি কোনো যোগ্য শিষ্য তারা রেখে গেছেন? না।
তো এই যে একটা অভাব আমাদের দীর্ঘদিন ধরে চলে এসেছে প্রজন্মের পর প্রজন্ম, আমাদের আজকে একজন গুণী কম্পোজার যদি মারা যান, তাহলে পরবর্তীতে কে তার জায়গাটা নেবেন, কে তার কাজগুলো শিখে নিয়েছেন? কেউ না। কিন্তু হুম। এটা আমাদের জন্য ভীষণ আক্ষেপের, কারণ আমরা চেয়েছিলাম সেরকম কোনো জায়গা থাকুক যেখানে আমরা গিয়ে শিখতে পারবো। সেটা হয়নি। হয়তো আমরাও একই কাজ করছি, কারণ সেটার সঙ্গে অনেক কিছু জড়িত আছে। সেটার জন্য একটা প্রতিষ্ঠান দিতে গেলে সেটার জন্য সবচেয়ে বড় অন্তরায় অর্থায়ন। সেটার পেছনে আরেকটা প্রতিষ্ঠান এগিয়ে না এলে কিন্তু এককভাবে ব্যক্তিগত উদ্যোগে জিনিসগুলো একা হাতে তো সবকিছু কঠিন হয়। সম্ভব না। আবার এমনও আছেন অনেকে ইচ্ছাকৃতভাবেই শেখাতে চান না, হয়তো বা কাঠখড় পুড়িয়ে একটা ঢাকার বাইরে থেকে একটা ছেলে হয়তো কোনো বিখ্যাত সঙ্গীত পরিচালকের কাছে গেলেন যে আমি আপনার সহকারী হতে চাই, আপনার কাজগুলো দেখতে চাই, শিখতে চাই, তিনি কিন্তু সেখানে স্বপ্রণোদিত হয়ে শেখাবেন না। তো অনেক ব্যাপার আছে যার কারণে আমরা আগে এত ভালো গান হতো, এখন কেন হচ্ছে না, এর উত্তরে আসলে অনেক কিছু বলা যায়। ওকে, আচ্ছা, অনেক সিরিয়াস হয়ে গেছি পডকাস্টে। অনেক শিক্ষা পেয়ে গেলাম। এবার একটু মজা করতে চাই তোমার সাথে। আমার একটা ফান সেগমেন্ট আছে পডকাস্টে, যদিও আমার মনে হয় দিস দ্য ভেরি ফার্স্ট টাইম যে পডকাস্টে কোনো ফান সেগমেন্ট আছে, অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড ইন আই পডকাস্ট। সো একটা ফান সেগমেন্ট খেলবো, সেটা হলো যে স্পেশাল গিফট আছে। হ্যাঁ, আগে গিফটের কথা বলিনি। আচ্ছা, এই যে উৎসাহ বেড়ে গেল, বলো। উৎসাহ বেড়ে গিয়েছে। আচ্ছা, ফান সেগমেন্টটা হলো আমি একটা নাম বলবো এবং এই নাম বলার পরে তুমি 30 সেকেন্ড সময় পাবা। 5টা গানের নাম বলতে হবে এই নামটা শোনার পর। এই নামের সাথে তোমার কি মনে হয় যে এই 5টা গান যাবে? ওকে, মানে গান গাইতে হবে? গান না, গানের নাম বললেই হবে। থাকে না যে ধরো যে বিথি, এই নামটা শুনলে তোমার এটা মনে হয়। আচ্ছা, 5টা নাম বলবে, আমার 5টা গানের কথা বলতে হবে। 5টা নাম না, একটা নাম বলবো। আচ্ছা, তোমার ওই একটা নাম শুনে 5টা গান সিলেক্ট করতে হবে যে হ্যাঁ একটা বিষয়ের উপরে 5টা গান আমাকে। আচ্ছা, ওকে, রেডি? ওকে, চলো। নামটা হলো হারমোনি সৈয়দা গীতলিনা। আমি এখন অনেক গান বলে দিতে পারবো। বলো, The wheels on the bus go round and round। এটা হতে পারে হাট্টিমা টিম টিম তারা। আচ্ছা, আমি গেয়ে শুনিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ। তারপরে হতে পারে তাই 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 মামা বাড়ি যাই, কারা রইল কপাট। এটা তুমি আশা করো আমি জানি। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। 5টা হয়ে গেছে। 5টা হয়ে গেছে এবং 30 সেকেন্ডের আগেই হয়ে গেছে। নাইস। ওকে, গেম 2, দ্যাট ইজ ফান র্যাপিড ফায়ার। এটা তোমার সাথে খেলবো। উত্তর দিতে হবে এক লাইনে এবং তুমি যেন র্যাপিড ফায়ার, বেশি খুব একটা সময় নেই, এগুলো তুমি খেলতে খেলতে তোমার বয়স হয়েছে, এটা বলবা এখন। ওকে, চলো। লাইভ শো নাকি স্টুডিও রেকর্ডিং? স্টুডিও রেকর্ডিং। ওকে, রবীন্দ্রসঙ্গীত না আধুনিক গান? আধুনিক গান। ওকে, ক্লোজ আপ ওয়ানের কোন গানটা আজও শুনলে হাসি আসে? নিজের। হ্যাঁ, মাঝি নাও ছাইড়া দে, কারণ সে গানের পরে অনেক কিছু হয়েছিল বিচারকদের মধ্যে, ঝগড়াঝাটি, সেরকম একটা ব্যাপার, একটা দ্বিধা দ্বন্দ্ব, একটা সামনাসামনি। সেটা যদিও পর্দায় দেখানোর জন্য আজকালের মতন যেটা হয় সেটা না, কিন্তু এই মতবিরোধটা না কেটেও দেয়নি, সেটা দর্শক জানে, সেটা ইউটিউবে তুমি এখনো পাবে। সেরকম একটা ঘটনা। আচ্ছা, সব থেকে অদ্ভুত কমপ্লিমেন্ট কি পেয়েছো জীবনে? অদ্ভুত তো লাগেই সেটা চিন্তা করতে, যে আপনি নায়িকা হলে বেশি ভালো হতো। সেটা আমার কাছে খুবই অদ্ভুত একটা মূল্যায়ন মনে হয় আর কি। আপু, আপনি নায়িকা কেন হন নাই? হ্যাঁ, এটাও খুবই, হতেই তো পারতেন, এত সুন্দর। ওকে, গান ভুলে গিয়েছিলে এমন কোন স্টেজ মোমেন্ট, তারপর দর্শকদের দিয়ে দিয়েছে তোমরা গাও? না, বড়কালে সেটা হয়নি, ছোটবেলায় হতো, তখন পড়তে পারতাম না, অশিক্ষিত ছিলাম, শুধু মুখস্থ করতাম মনে মনে। তো প্রথম পরিবেশনাতেই সম্ভবত কিছুটা ভুলে গেছিলাম, বড়পা কানে কানে বলে দিয়েছিল, তারপর বাকিটা গিয়েছিল। ওকে, আজ যদি ক্লোজ আপ ওয়ানে অংশ নিতে, আজ বা এই টাইমে আলাদা কি করতে? আমি আমার নিজের কম্পোজিশনের একটা গান গাইতাম, নিজের লেখা সুর কম্পোজিশনে। ওকে আপু, 3 নম্বর গেম খেলবো তোমার সাথে। সেটি হলো খুব দুর্দান্ত একটা গেম তোমার জন্য, খুব ইজি একটা গেম, হাম ইট রাইট। হ্যাঁ, 2-3 সেকেন্ড টাইম পাবা আমি বলার পর, সাথে সাথে তোমার শুরু করতে হবে গান। ওকে, শীতের একলা রাতে তোমার গান। আমার গান। হেঁটে বাড়ি ফিরতে গিয়ে কফি কাপ হাতে ধরে মন কোথা গেল হারিয়ে, শীতের একলা রাতে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে কফি কাপ হাতে ধরে মন কোথা গেল হারিয়ে। নাইস। ওকে, তোমার খুব পছন্দের একটা রবীন্দ্রসঙ্গীত আছে, ও যে মানে না মানা, গাও।
ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। বলো, আমিও তো ভালো গাই। ভালো গেছো, থ্যাংক ইউ। এজন্য তো আমরা দর্শকের দিকে দিয়ে দিই মাইক্রোফোনটা, কারণ আমরা জানি যে এখন সবাই অনেক ভালো গায়। ওকে ওকে। রিসেন্টলি তুমি খুব বড় একটা কাজ করেছো, সেটা হলো চায়না ভাষা। এই ভাষাকে আত্মস্থ করেছো এবং সেই ভাষায় একটা গানও গেয়েছো। খুব রিসেন্ট হলো সেটা, 2025 সালেই। হ্যাঁ। একটু শুনতে চাই গানটা। গানটা চাইনিজ ভাষা আত্মস্থ করা খুব কঠিন হুম, কাজ। হুম। কিছু ছোট ছোট শব্দ শিখে নিয়েছি আমার হুম। একটা চাইনিজ বন্ধুর কাছ থেকে। ওর নাম ওয়েন্ডি লিউ। ও আর আমি একটা দ্বৈত গানও গেয়েছি। হুম। মেয়েটা খুব মিষ্টি একটা মেয়ে। তো আমি যেই চাইনিজ গানটা গেয়েছি ওকে আমি আবার শুনিয়ে নিয়েছি আগে যে আমার সব ঠিক আছে ঠিকঠাক তো। আছে কিনা? হ্যাঁ, ও বলেছে তুমি একেবারে আমাদের মতো গাইছো, কেউ ও, বুঝবে okay. না যে তুমি মানে এই ভাষায় কথা বলো না। ওকে। তো ঠিক আছে, হ্যাঁ। একটুখানি শোনাই। নিওয়েন ওয়া আই নিও দুয়াশেন ওয়া আই নিও জিফেন ওয়া ডি চিঙে জেন ওয়া ডি আই জেন ওয়েলেন দাই পিয়াওয়া ডি শিন চিং চিং ডি কোয়েন 이 진다동와디 쉔쉔디 이트웬지 지아워시년다루지। আমি ভাষা কিছু বুঝি না, কিন্তু গানটা সুন্দর। গানটা খুব সুন্দর, আর চাইনিজ সুরের ধাঁচগুলো আমাদের সঙ্গে হ্যাঁ, অনেক একটু মেলে। মিল আছে। হ্যাঁ, ছোট স্পেশালি ছোট ওদের শব্দ। লোকগানের সুর হ্যাঁ। কিন্তু আমাদের গানের সাথে একদম পারফেক্টলি যায়। হ্যাঁ, আমি যতটুকু শুনেছি আর কি। এই গানটার একদমই। মানে কি ছিল? এই গানটার শিরোনাম হচ্ছে দ্য মুন রিপ্রেজেন্টস মাই হার্ট। এটা চাঁদের বন্দনা, চাঁদের সৌন্দর্য। এটা একদম খুব, Romantic? হ্যাঁ, এটা খুব ধ্রুপদী একটা হুম। প্রেমের গান। ওদের আচ্ছা। দেশে সম্ভবত 70 দশকের গান। ওকে। এই গানটা সাদা কালো একটা চিত্রায়ন পাওয়া যায় ইউটিউবে। ওকে। তুমি কি জানো, তুমি আসলে আমাদের 3টা গেমের সবগুলো আনলক করেছো, এবং অ্যাজ আই সেড যে গিফট আছে, হুম হুম। এসিআই প্রিমিয়ার প্রেজেন্স আজকের এই আই পডকাস্টের গিফট হলো খুব সুন্দর একটা গিফট। সেটা তোমাকে আমি এখনই দিব। দিব? দেখতে পারি কি কি Okay. পাচ্ছি, আমরা দর্শকও দেখিনি। আচ্ছা, বেশ বড় This is সড় your উপহার। gift. আচ্ছা, Yes, এটার ভেতরেও অনেকগুলো গিফট আছে, ছোট্ট ছোট্ট তোমার জন্য। এটার মধ্যে গীতলিনারও অনেকগুলো গিফট আছে, সে খালা কাছ থেকে নিয়ে নিতে পারবে। একদম। সো আমি চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আমি একটু জানতে চাই তোমার কেমন লাগলো গেম সেগমেন্টগুলো, কারণ তুমি তো সচরাচর দেখা যায় যে গেম খুব একটা পার্টিসিপেট করার মানুষ না, খুব সফটি একটা মানুষ। তোমার কেমন লাগলো সেটা আমি জানতে চাই। আবার জানো, যখন আমি খেলি তখন আমি ফার্স্ট first হই। হয়েই ফিরি একদম প্রথম হই। এ পর্যন্ত যা যা অভিজ্ঞতা আমার হয়েছে আর কি, ভালো লেগেছে, কারণ সহজ ছিল। আগের থেকে আরো অনেক কিছু কঠিন মানে ভাবছিলাম যে ভাবছিলে। কি আচ্ছা, আমি তার মানে পারবো আমাদের কিনা। আমরা যারা এখন দেখছি দর্শক, আপনারাও আইডিয়া দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আমাদের পডকাস্টে আসলে আমাদের গেস্টদেরকে আরেকটু কিভাবে দোমরানো মুচড়ানো যায়, সেই কোনো গেম যদি সেগমেন্ট যদি আপনাদের মাথায় থাকে আমাদেরকে জানাবেন নিশ্চয়ই। আজকের ডিজিটাল যুগে একজন শিল্পীর বড় শক্তি আসলে কি হওয়া উচিত, তোমার কি মনে হয়? বড় শক্তি এটাই যে দর্শকের কাছে পৌঁছে যাওয়াটা খুব সহজ এখন, দর্শক শ্রোতার কাছে, এবং সেই নিয়ন্ত্রণটা সম্পূর্ণ তোমার হাতে। তুমি কি দেখাতে চাও, তুমি কি দেখাতে চাও না, সেটা সম্পূর্ণ তুমি নির্ধারণ করবে। এবং তুমি দেখতে পাচ্ছ কত সংখ্যক দর্শক তোমার সঙ্গে আছে, কারা ভালোবাসছে কারা ভালোবাসছে না, সমস্তটা তোমার হাতে। কিন্তু পুতুল আপু, এই যে দেখার যে বিষয়টা, মানে ভিউ যেটাকে আমরা বলি, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে একটা গানের, কিন্তু তোমার কি কখনো মনে হয় না যে এই গানের মিলিয়ন ভিউ কেন হলো? এই গানটা তো আসলে মানে রুচিপূর্ণ একটা গান না। এটা আমরা প্রায় অনেক সঙ্গীত শিল্পীকেই বলতে শুনি, সঙ্গীত পরিচালকদের বলতে শুনি, এই গানের এত ভিউ কেন? কারণ আবার অনেক আছে যে অনেক ভালো গান, আর্টিস্ট ভালো, কম্পোজিশন ভালো, ভিডিওগ্রাফি ভালো, সবকিছু ভালো, বাট ভিউ হচ্ছে না, ভিউ হয় নাই। এই দলে তো আমি আছি। আমি একটু জানতে চাই তোমার ওই যে কাছে। তুমি তো বলে দিলে যে রুচি সম্মত নয়,
এই কারণেই হয়তোবা হয়। আচ্ছা। দর্শক রুচিসম্মত জিনিস দেখার রুচি আমাদের দর্শকের কমে আসছে। হুম, হুম। যত সহজ, যত সস্তা, যত চটুল, যত চিন্তাভাবনাহীন কাজ, সেগুলোই দর্শক দেখতে পছন্দ করছে হয়তো। তবে সেটা একটা নির্দিষ্ট শ্রেণীর দর্শক, এটাই আমি বলবো। তা না হলে কিন্তু গানগুলো টিকেও যেত, তা হচ্ছে না তো। হুম, কিছু মাস পরে তো সেগুলো চলে যাচ্ছে অতলে, মহাকালের গর্ভে। তো সুতরাং ভিউ দিয়ে আমার কাছে মনে হয় যে খুব একটা বেশি কিছু আসে সম্ভব না। যায় না আর আচ্ছা। কি। পুতুল আপু, প্রেম কয়বার আসলো জীবনে তোমার? মানে সরি, আসলো না, এসেছিল। রেজা ভাই আমাকে দিবে। তুই এখন আমার বউকে এই কোশ্চেন করেছিস? ওকে, বলো। এসেছে তো অনেকবার, মানে এসেছে বলতে যে কড়া নাড়া পর্যন্ত আর কি। হুম, হুম। মনের দরজার আমি খুলিনি এবং ঢুকতে পারিনি। ও আচ্ছা। মাঝে মাঝে মনে হচ্ছে ঢুকতে দেবো নাকি, তো ওটা Stone চিন্তা করতে hearted. করতে হ্যাঁ একদম। হ্যাঁ। এবং সেই ক্ষেত্রে মনে হয় যে অনেকের হৃদয় অভিশাপ ভেঙেছে। অভিশাপ মনে হয় আমার উপরে ছিল। যাই হোক, সেগুলো কেটে গেছে। Okay. এখন আমার জীবনে যে আছে হ্যাঁ। রেজা, আমি কেন যেন আমি অনুভব করি যে সত্যিকারের প্রেম আসলে আমার রেজার সঙ্গে এসেছে বিয়ের পরে। ওকে। কারণ প্রেম অর্থটা তো এখন অনেক বেশি হালকা হয়ে গেছে আমাদের কাছে, কিন্তু আমি যেভাবে প্রেমটাকে বিশ্বাস করি যে সেখানে আমার একজন মানুষ থাকবে যার উপরে আমি সমস্ত গোপন কথা মনের তাকে বলতে পারবো, যাকে আমি সমস্ত বিপদে পাবো, যে আমার অন্যায়, আমার ভালো মন্দ সমস্তটাকে সুন্দরভাবে মেনে নেবে, সে মানুষটি আমি জীবনে মনে হয় রেজাকেই পেয়েছি। সুতরাং আমি বলবো যে বিয়ের পরে রেজা। আচ্ছা, তুমি অনেক কঠিন একজন মানুষ, এটা আমরা মানে আশেপাশে শুনি। সুইট আছো। আমাকে হ্যাঁ, রোবট ডাকতো জানো হ্যাঁ, ক্লোজ আপ হ্যাঁ, ওয়ানের হ্যাঁ, সময়। হ্যাঁ। তো আমি একটু জানতে চাই, একটা ইমোশনাল কথা এখন চলে আসবে হয়তো, বা আমি জানি তুমি এই ব্যাপারটা অনেক বেশি ইমোশনাল। তোমার বন্ধু আবিদ, হুম তাকে নিয়ে তুমি প্রত্যেক বছর একটা পোস্ট দাও। হুম। তাকে এখনো তুমি ভুলোনি। সে দুটো তোমার দিই, হ্যাঁ, জন্মদিন এবং জন্মদিন এবং মৃত্যুদিনে, দুটো। মৃত্যুদিনে, এবং থাকে না যে তাকে হারানোর পর তোমার ব্যাপারটা অনেক বেশি ইমোশন হুম। কাজ করে তোমার। তার সাথে আসলে ব্যাপারটা কেমন ছিল তোমার? অনেকেই বলেছে যে বন্ধুত্ব থেকেও বেশি কিছু ছিল কিনা? এত ইমোশন কেন? মারা তো আহ, গিয়েছে অনেক মানুষ। হ্যাঁ, বেঁচে থাকলে জানি না বন্ধুত্ব থেকে বেশি কিছু হতো কিনা। না, তবে না, সেটা সুযোগ ছিল না, কারণ যখন আবিদ চলে যায় সেই বছরেই তার কিন্তু বাগদান হয়। হুম, এবং সে মেয়েটিকে আমাদেরই বন্ধু মহলের একজন ছিল, আমরা সকলে চিনতাম, সে যদিও গান গায় না। হুম, কিন্তু আবিদ আমার এমন একজন বন্ধু, যে বন্ধুটির শূন্যস্থান আজও এত বছর পরে গিয়েও পূরণ হয়নি। এবং আমার জীবনে বন্ধু নেই বললেই চলে, এই একজন বন্ধুকে আমি হারিয়ে ফেলেছি। সেই জায়গাটা আর কখনোই কেউ পূরণ করতে পারেনি, পারবেও না। এইভাবে আমি দেখি জিনিসটাকে। কারণ আমাদের তো কাজেরও সম্পর্ক ছিল, একসঙ্গে পথ চলেছে, হুম, একসঙ্গে কাজ করেছি। আম, কখনো না, মানে সহযাত্রী হিসেবেই সবসময় আমরা কাজ করেছি। কখনো প্রতিদ্বন্দ্বিতা কিংবা মানে প্রতিপক্ষ ভাবা, একটা হয়তো পর্বে কার অংশ একটু বেশি আছে, কে একটু বেশি কথা বলবে, কে একটু লাইনটা টেনে নিয়ে পরের বাক্যে হুম, চলে হুম, যাবে, হুম। এগুলো কখনো কখনোই আমাদের ছিল ভিতরে না। ছিল না। এমন একটা বোঝাপড়ার জায়গা, এমন একটা রসায়ন ছিল যে হুম, হুম। আমরা বুঝে নিতাম যে ওর কথা শেষ, এখন আমাকে বলতে হবে। তো এই জায়গাটা আমার আর কখনোই কারোর সঙ্গে হয়নি। আবিদের পরিবারের সঙ্গে যোগাযোগ আছে, আবিদের ছোট ভাই সঙ্গে যোগাযোগ আছে, আবিদের মার সঙ্গে এখনো যোগাযোগ আছে। তিনিও মনে হয় আমার ভিতরে আবিদের গন্ধ খোঁজেন এখনো। তো এবং আমারও মনে হয় যে আবিদ তো আছে, মানে আবিদ যে মানুষটির আহ, গর্ভ থেকে এসেছে, সে মানুষটি এখনো আমাদের সঙ্গে আছেন। তাহলে আবিদ আছে কোথাও। হুম, হুম। কারণ আমরা সবসময় দেখি না যে প্রত্যেক বছর একটা মানুষকে ২ বার করে মনে করছো, এবং খুব বেশি যে কাজ করেছো এরকমও কিন্তু না আবিদ ভাইয়ের না, সাথে। খুব অল্প সংখ্যক কাজ হয়েছে তোমাদের। তোমাদের কেমিস্ট্রি দুর্দান্ত ছিল, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে এটা হয় যে কারো সাথে একটু কেমিস্ট্রি ভালো হলে, তাদের সাথে একটা সখ্যতা হলেই প্রেম বিষয়টা আসলে চলে আসে। ইন্ডাস্ট্রিতে তোমার এরকম প্রেমের গুঞ্জন আছে কিনা বা না, ছিল কিনা? না, কেন নাই? কখনোই না। কিভাবে আটকালা না, তুমি সেটা এটা? খুব সেটা আমাকে ইচ্ছাকৃতভাবে বলো। নেই। হ্যাঁ। প্রস্তাব তো এসেছিল অনেক, কিন্তু খুব ইচ্ছাকৃতভাবেই ছিল না। হ্যাঁ। আমি ছোটবেলা থেকে মনে হয় একটু বয়সের আগে বেশি বুঝতাম। ওকে। মানে আমার কাছে সবসময় মনে হতো যে আম, গান ছাড়া আমি কোনো কিছুতে আর মন দিতে চাই না। হুম, তাহলে আমি আমার মূল লক্ষ্যটা থেকে অনেক দূরে চলে যাব, হুম। ছিটকে যাব। সেই একটা আতঙ্কের কারণেই আমি কখনোই মন দেয়া নেয়ার খেলায় আমার জগতের কারোর সঙ্গে ছিলাম না। ওকে, ঠিক আছে। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিও টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আচ্ছা পুতুল আপু, ইন্টারভিউ তো অনেক দিয়েছো। আজকে আমার পডকাস্টে ১ম আসলে তুমি। এর আগে অনুষ্ঠান হয়েছে, হুম, কিন্তু পডকাস্টে তোমাকে ১ম
পেলাম, স্পাইসি কিছু চাই তোমার কাছ থেকে, যেটা কখনো কোথাও বলো নাই, কোনো ইন্টারভিউতে তুমি মানে ওপেন আপ করো নাই এই ব্যাপারটা, এরকম কিছু আছে যেটা এখনো বলো নাই? এটা খুব মশলাদার হবে কিনা জানি না, তবে আমার খুব হৃদয়ের কাছাকাছি এবং আমার আমার খুব আবেগের একটা জায়গা এটা। ওকে। যখন ক্লোজ আপ ওয়ান আমি করছি বা তারও আগে নতুন কুড়ি করেছি বা বিভিন্ন প্রতিযোগিতার জন্য যখন হুম। ঢাকায় আসতে হতো জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়, তখন ঢাকায় আমাদের কেউ ছিল না থাকার মতন। আবার ছিল না বলাটাও ভুল হবে, যারা ছিল তাদের কাছে যখন বলতাম যে একটা রাতের জন্য আমি আর আমার বাবা আসতে চাই, পরদিন প্রতিযোগিতা করে আমরা কিন্তু সেদিন রাত্রি আবার ফিরে যাব, তখন কেউ আমাদেরকে কিন্তু থাকার জায়গাটুকু দিতে পারেনি। তখন সবসময় বলেছে বাড়িতে অনেক অতিথি আছে, কিংবা আমরা তো বাসায় নেই, আমাদের তো একটু ব্যস্ততা আমাদের, হ্যাঁ করেছে। মানে তখন এখন কিন্তু তারা খুব যোগাযোগ রাখবার চেষ্টা করেন, যাদেরকে ওই সময় আত্মীয় বলে মানতাম, তারপর থেকে আর মানি না, কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেন। তারা খুব গর্বিত বোধ করবেন হয়তো আমি তাদের কোনো অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হলে, কিন্তু ওই যে মানুষ চেনা যায় কঠিন সময়ে। আর এখন দেখো যখন ঢাকাতেই থিতু হয়েছে এত বছর পরে এসে, আমার খুব অবাক লাগে যে কে জানতো যে একটা সময় আমি এখানকারই বাসিন্দা হব। আমি শুধু, আমার তখন এত আক্ষেপ জাগতো যে অত ছোট বয়সে আমার আসা যাওয়া হতো ঢাকাতে, ঢাকার বাইরে থেকে অন্য জেলা থেকে এসে প্রতিযোগিতা করে চলে যাওয়া। তখন মনে তো আহা, ঢাকায় যারা থাকে তাদের কত সুবিধা, তারা বাড়ি থেকে এসে গান গেয়ে আবার বাড়ি গিয়ে এখন বিশ্রাম নিবে। আর আমি সারা পথের ক্লান্তি বমি করতে করতে এসে গান গাইছি, গলা ভেঙে যাচ্ছে, গান গাইছি, তারপর আবার সেদিন রাতে ফিরতে হচ্ছে যে কোনো ভাবে, যে কোনো মূল্যে। এবং আমার বাবা যেটা করতেন যে তখন যেহেতু ঢাকার কিছু চিনি না, অপরিচিত কোনো হোটেলে সে বাবা মেয়ে থাকবো সেরকম সেটাও সাহস করতে পারতেন না। বাবা খুব চাইতেন যে একটা রাত যদি কোথাও একটু পরিচিত কারোর আশ্রয়ে থাকা যায়, কিন্তু সেটা হতো না। এবং আমার কাছে এখন মনে হয় যে আমার কাছে এসে কেউ যদি বলে যে আমি একটা রাতে এরকম, আমার মেয়েটা প্রতিযোগিতা করবে পরদিন, একটু থাকার জায়গা হবে কিনা, আমি সানন্দে সেখানে রাজি হব, কারণ আমি এই জিনিসটা পার করে এসেছি। আমি জানি যে অতটুকু সহযোগিতা কতখানি এগিয়ে দিতে পারে কাউকে। তবে এই যাত্রায় আমি যাদেরকে একেবারে পরম আত্মীয়ের মতো পেয়েছি, আত্মীয় না হয়েও যারা আমার আত্মীয় হয়ে গেছেন, সেরকমও দু একজন মানুষের কথা আমার বলতেই হয়। আমাদের পাড়াতে একই বিল্ডিংয়ে আমরা পাশাপাশি থাকতাম। রোজি আপা, যদি দেখে থাকেন, রোজি আপা আমার সঙ্গে ফেসবুকে আছেন। রোজি আপার বাসায় আমার আব্বা সবসময় বলেন যে রোজির বাসাটা, আব্বা এভাবে বলেন যে রোজির বাসা আমাদের জন্য খুব ভাগ্যবান ছিল, এই জন্য যে ওই আপার বাসা থেকে যতদিন প্রতিযোগিতা করেছি আমি প্রথম হয়েছি। কারণ তুমি তো ওই এটা পেতে, মানে পিসটা পেতে, শরীরের একটা ব্যাপার হ্যাঁ, ছিল। এবং আপাদের তখন যে খুব বড় বাসা, এখন অনেক বড় বাসা, তখন যে খুব বড় বাসা ছিল এমন নয়, কিন্তু আমাকে আর আব্বাকে কিভাবে আতিথেয়তা করবেন তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে করতেন। তো এই জন্য আমি আমার আজকের এই উজ্জ্বল দিনে আমার সেই দিনটার কথা যেমনি মনে আছে যে যারা ফোন ধরতেন না, তেমনি এই রোজি আপার কথা আমি বলতে হয়। হাসি আপার একজন ছিলেন, তিনিও আমাদের একই বিল্ডিং এ, আমরা একতলা। আসলে মফস্বলে যেটা হয় যে সকলের আত্মীয় না হয়েও খুব খুব কাছাকাছি থাকে, তো সেরকম আমাদের একতলায় থাকতেন হাসি আপা আর তার স্বামী। হাসি আপাদের বাসায় ছিলাম এবং সেখান থেকে নতুন কুড়ির পুরস্কারটা আমি নিয়েছিলাম। তো এই দুটো পরিবারের কথা আমার, মানে আমি সারা জীবনের মতন কৃতজ্ঞ এই দুটো পরিবারের কাছে। তোমার কাছে কি মনে হয় এখনকার শিল্পীদের জন্য গান কি একটা আর্ট নাকি কন্টেন্ট? দুটোই। কারণ আগে সিনেমারও এত প্রচার প্রমোশন হতো না। এখন একটা গান বের হওয়ার আগে কিংবা গানের ভিডিও বের হওয়ার আগে যে পরিমাণ প্রমোশন, যে পরিমাণ পিআর আমরা দেখি, সেটা সোশ্যাল মিডিয়াতে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোতে, মানুষের কাছে, বাইরে পোস্টার দেখি, তোমাদের গানের কি বলবো প্রচার প্রচারণার জন্য যে আগে থেকেই প্ল্যান করা, মার্কেটিং করা, এই ব্যাপারগুলো দেখি যেটা আগে ছিল না। তোমরা গাইতে শুধু। হ্যাঁ, খুব কঠিন সময় এটা সত্যি, কারণ এটা সবাই পারে না, আমি যেমনি পারছি না। কারণ আমার গত সপ্তাহে একটা গান বের হয়েছে, কেউ জানে না, মানে কেউ জানে না, যারা শুনেছেন তারা জানে, কিন্তু আমি সেটা আলাদা করে প্রচার করে, এমনকি কোনো মিউজিক ভিডিও সেটার হয়নি, একটা লিরিক ভিডিও করে আমি শুধুমাত্র প্রকাশ করেছি। আমি বিশ্বাস করি যে আমার কখনো আমার অনুপস্থিতিতে কিংবা আমি পৃথিবী থেকে চলে যাবার পরে আমার কাজগুলো থাকলে সেগুলো মানুষ খুঁজে নেবে যদি সেগুলো যথাযথ মানসম্মত হয়। কিন্তু আজকেই আমাকে সেগুলো দারুণ একটা মানে মিউজিক ভিডিও করে প্রকাশ করতে হবে, সেটার চাইতে আমার কাছে মনে হয় মৌলিক কাজের সংখ্যাটা। প্রচার বিমুখ তো সেভাবে, সে অর্থে বলবো না, প্রচারের মধ্যে আছি বলেই তো তোমার সঙ্গে গল্প করছি, আজকে এখানে এসেছি। কিন্তু আমি আলাদা করে আমার সৃষ্টি নিয়ে আবার খুব বেশি
সেগুলোর এইটা থেকে সঙ্গে একটু দূরে থাকতে হ্যাঁ, চাও। তো Okay. এটা আমি মনে করি হয়তোবা আমার মানে অযোগ্যতাই, পুতুল কারণ আপু ইজ আ পারসন যে ও বিশ্বাস করে যে ওকে খুঁজে নেবে মানুষ যদি ভালোবাসে, ঠিক না? হ্যাঁ, যে কি করছে দেখি, একটু দেখে এমনকি আসি। আমার কোনো গান প্রকাশের পরে আমি কাউকে ইনবক্সও করি না কখনো, হ্যাঁ, এই আমি গানটা একটু কখনো শোনাও। পাই নাই। এমনও হয় যে আমি কখনো আমার প্রোফাইলেও হয়তো শেয়ার হ্যাঁ, করিনি যে হ্যাঁ। একটা নতুন গান এসেছে, একটু হ্যাঁ, শোনো। true. তো এরকম একটা ব্যাপার কাজ আচ্ছা। করে আমার। আমরা আসলে ডিজিটাল কথা বলছি, ইউটিউব ভিত্তিক গানের যুগে একটা মানুষ যা ক্লাসিক্যাল গান গায়, অনেক শিল্পী কিন্তু আছে আমাদের আশেপাশে। হুম। তোমার যদি বলি যে অনুসারী হতে পারে, সেটা তোমার কলিগ হতে পারে। কয়েকদিন আগে তোমার আমাদের রন্টি আপু একটা পোস্ট দিয়েছিল, আমি জানি না তুমি দেখেছিলে কিনা, যে এমন মানে মার্কেটে অনেক শিল্পী আছে যারা ক্লাসিক্যাল এত ভালো গায়, কিন্তু হুম। তাদের কোনো নতুন গান আমরা পাচ্ছি না। হুম। তো ইউটিউব গানের যুগে ক্লাসিক্যাল গান কি হারিয়ে যাচ্ছে কিনা, বা ক্লাসিক্যাল যে ট্রেনিং এর যে ব্যাপারটা সেটা কি নাই হয়ে যাচ্ছে কিনা? কারণ এখন তো সবাই ইউটিউবে পিয়ানো শিখতে পারে, টিউনিংও শিখতে পারে, সবকিছু আসলে শিখার হুম। সুযোগটা রয়েছে। তোমার কি মনে হয়? শিখতে পারে, শেখায় কোনো দোষও নেই, কিন্তু হুম। শিখছে কি ঠিক মতন শিখলে তাও তো কিছুটা কাজে লাগতো। আমার কাছে মনে হয় যে কণ্ঠ তৈরির ব্যাপারটা কখনো যন্ত্র করতে পারে না। সেটা গুরুর সামনে বসে সামনাসামনি শেখার যে একটা ব্যাপার, সেটা চিরকালীন, সেটা থাকবেই। যারা অন্তত ধ্রুপদী গান যারা গাইতে চায়, যারা শাস্ত্রীয় সঙ্গীত শিখতে চায়, যারা শাস্ত্রীয় সঙ্গীত শিখতে চায় না, যারা তেমন শিল্পী আছেন যে শুধু কণ্ঠ ভালো দেখে গাইছি, সেটাও হতেই পারে। বিশ্বব্যাপী সেরকম অনেক শিল্পীও আছেন। সেটা হতে পারে, যার যেমন সুবিধা। কিন্তু যদি সেমি ক্লাসিক্যাল গান কিংবা শাস্ত্রীয় সঙ্গীত গাইতে হয়, তাহলে সেটা গুরুর সঙ্গে বসা ছাড়া কখনোই ইউটিউব শেখাতে পারবে না। আচ্ছা, তুমি কতক্ষণ প্র্যাকটিস করো? সেটা নির্ভর করে সারাদিনের ব্যস্ততা কেমন সেটার উপরে। তবে মিনিমাল একটা এভারেজ তো থাকেই প্রত্যেকদিন। কমপক্ষে আধা ঘন্টা। যেদিন খুব বেশি রেয়াজ করতে ভালো লাগে সেদিন 1.5 ঘন্টা 2 ঘন্টা। যেদিন রেয়াজ করতে একদম মন লাগে না সেদিন অন্তত 10-15 মিনিট শুধুমাত্র একটু গলাটাকে গরম রাখা, ঝাঁঝানো। হ্যাঁ, যে ওয়ার্ম আপ Okay. বলতে আমরা যেটা বুঝি Okay. সেটাও করে নিই আর কি। আচ্ছা, তোমার কাছে যদি জানতে চাই যে এখন যারা শিল্পীরা আছেন, শিল্পী নট ইউটিউব সিঙ্গার, হ্যাঁ, যারা শখে গান গায়, একদম দুর্দান্ত গান গাইছে, যারা শিল্পী, যারা চাইছে তাদের গানও ভালো হোক এবং তারা গানটাই করতে চায়, তাদের জন্য কি উপদেশ থাকবে একটা অ্যাজ আ সিনিয়র? উপদেশ দিতে পছন্দ করি না, উপদেশ দেবো না। তবে আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে যদি দীর্ঘদিন গান গাইবার ইচ্ছা থাকে কারোর, তাহলে সেটা চর্চার মধ্যে রাখতেই হবে। কারণ গান এমন একটা বিষয়, বা সঙ্গীত সংশ্লিষ্ট যে কোনো কিছুই, যিনি মিউজিশিয়ান তিনিও যদি তার যন্ত্রটিকে 1 মাস না বাজান, তার গতি কমে যাবে। যিনি কণ্ঠশিল্পী তিনি যদি 1 মাস রেয়াজের বাইরে থাকেন, তাহলে তার কণ্ঠটি আর মনের মতন জায়গায় গিয়ে সুর ছুঁতে পারবে না। সুতরাং দীর্ঘ সময় গাইতে গেলে গানটাকে করতে হবে মন দিয়ে, এটাই। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন করতে চাই। মানুষের জীবনে চাওয়া পাওয়া না পাওয়া এগুলো থাকে, তোমার জীবনে এমন কোনো কিছু আছে যেটা চেয়েছিলে কিন্তু পাওনি? না, আমার জীবন আশীর্বাদে ভরা। সৃষ্টিকর্তার কৃপায় আমার জীবনটা যেমনি চলেছে, যেমনি চলছে, এতে করে আমার আর মনে হয় কি মাঝে মাঝে যে এর বেশি চাইতে গেলে না আমার অকৃতজ্ঞতা করা হবে স্রষ্টার সঙ্গে। মনে হবে যে আমি যা কিছু পেয়েছি তাতে আমার তৃপ্তি হয়নি, আমি আরো কিছু চাই। আমি শুধু চাই যে যা কিছু আমার সঙ্গে আছে সেগুলো নিয়ে যেন আমি পথ চলতে পারি। সেখানে সবচেয়ে বড় চাওয়াটা হচ্ছে আমার পরিবার পরিজন যেন সুস্থ থাকে, যেন তারা সুস্থতার সঙ্গে আরো অনেক বছর আমার সঙ্গে থাকে, এটাই। পুতুল আপু, সবার নিউ ইয়ার রেজুলেশন থাকে। এই বছর 2026-এ তোমার কি প্ল্যান, কি করতে চাও? আমি প্রতি মাসে অন্তত একটা নিজের গান করতে চাই। সেটা অন্য কারোর সুরে নয়, আমার নিজের লেখা সুর কম্পোজিশন। আমি যে পুতুল গানটা করি সেটা মাঝে মাঝে ফাঁকিবাজি করে বিরতি পড়ে যায় আমার, কিন্তু এটা করা উচিত। কারণ আমি যেটা বলছিলাম যে আমাদের কর্মক্ষমতা আর কতদিন থাকবে বা কতদিন বাঁচবো আমরা সেটা কিছু জানি না, সৃষ্টি করে যেতে হবে। সেই চিন্তাটা থেকে আমার মনে হয় যে 12 মাসে অন্তত 12টা গান তো আসাই উচিত। আর লেখাটা সারা বছর ব্যাপী চলে। লেখাটা যে গতিতে চলছে সে গতিতে চললেও আমি তৃপ্ত, কারণ বছরে একটা করে বই আমি প্রকাশ করি। সেটা হয়তো না, সেটা আমার করতে হবে, সেটা আমার জীবনের অংশ। মা হিসেবে আউট অফ 10 নিজেকে কত দিবে? সেটা তো জানি না, সেটা আমার কন্যা বড় হলে তাকে জিজ্ঞেস করতে হবে। কতটুকু করছো? আমি তো প্রত্যেকটা মাই যেমনি তার কাজের জায়গাটার পরে সর্বোচ্চ যেটুকু করা যায়। মাঝে মাঝে একটা জিনিস একটু মনে হয় যে
সমস্ত কাজ বাদ দিয়ে আমি গতকালকে রেজাকে বলছিলাম যে আমার মনে হয় আরেকটা জীবন হলে আমি শুধুমাত্র গীতলিনার মা হতে চাইতাম আর তোর স্ত্রী হতে চাইতাম। খুব অদ্ভুত চিন্তা এটা, কারণ আমার কাছে মনে হয় যে এত ছোট্ট জীবনে আমরা সমস্ত কিছু করতে গিয়ে অনেক কিছু হারিয়ে ফেলি, অনেক মুহূর্ত হারিয়ে ফেলি। ওকে আমাদের কন্যাটি বড় হয়ে যাচ্ছে, অনেক মুহূর্ত মিস হয়ে যাচ্ছে, তাকে সেগুলো দেখতে পারছি না। তো মনে হয় যে সেরকম কিছু হতাম। আবার আরেকটা ক্ষেত্রে বলেছে আমি মনে হয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী হতে চাইতাম। আমার কল্পনায় কোথাও যেন আমার ক্লাসিক্যাল গান শুনলে মনে হয় কি একটাই বাকি আছে হ্যাঁ, করার। আমি না, তবে আমি করতে চাই না, কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটা শিল্প চর্চা নিয়ে করতে হয়, সাধনা লাগে, ওকে আন্দাজে করলেই হবে এখন না। আমি কি স্ত্রী বলবো না বন্ধু বলবো? রেজার স্ত্রী আর বন্ধু হিসেবে নিজেকে কত মার্ক দিবে? রেজা ভাই তো আমি জানি 10-এ 10 দিবে, ওইটা ভাইয়াটা আমি জানি। তুমি তোমারটা বলো, তুমি কত দিবে? আমিও মনে হয় 10-এ 10ই দেব, ওকে কারণ আমরা দুজনই দুজনের পরিপূরক। ব্যক্তি, হ্যাঁ সেটা তো অবশ্যই, এবং ব্যক্তি স্বাধীনতায় ভীষণ বিশ্বাস করি, যেটা বন্ধু না হলে সম্ভব না। তুমি যদি স্বামী স্ত্রী হয়ে যাও তাহলে সেখানে অনেক হিসাব নিকাশ আসবে, বন্ধুত্বে সেগুলো চলে না। তো Okay. সেই কারণে 10-এ 10। ওকে, থ্যাংক ইউ সো মাচ পুতুল আপু, তুমি এসেছো এবং তুমি যখন আসো আমার তোমার সঙ্গে যখন বসার সুযোগ হয় আমার ভীষণ ভালো লাগে। ওই যে শুরুতেই বলেছিলাম শেখার অনেক জায়গা থাকে। তোমার কেমন লাগলো আজকের আয়োজনে এসে, এবং যারা অডিয়েন্স আছে তাদের জন্য কি বলার আছে নতুন বছরে? খুব ভালো লেগেছে, আর ভালো লাগলো এর জন্য যে বছরের শুরুর দিকেই তোমার সঙ্গে একটা আড্ডা হলো এবং আমাদের জীবন আবার চলতে শুরু করে দিল। সেইটাও খুব আনন্দের। আমরা সবাই ভালো আছি এখন পর্যন্ত, সেটাও খুব আনন্দের। আপনারাও সকলে ভালো থাকুন আর সুস্থভাবে বাঁচুন, সেটাই চাই। পরিবারকে সঙ্গে রাখতে হবে, পরিবার ছাড়া জীবনে আর কিচ্ছু কোনো কাজে দেয় না। থ্যাংক ইউ সো মাচ পুতুল আপু, উইশ ইউ অল দ্য বেস্ট। এবং নতুন বছর শুরু হয়ে গেল, ভালো যাক বছরটা, অনেক অনেক কাজ আসুক। প্রত্যেক মাসে একবার করে ঢু মারবো ইউটিউবে গিয়ে যে গান বেরোলো কিনা, এবং মনে করে দিব গানটি কোথায়। নিশ্চয়ই দেখা হবে। তুমিও খুব ভালো থেকো, তোমার কন্যাটির জন্য অনেক আদর। আমাদের কন্যারা ভালো থাকুক, ভালো থাকুক। সবার কন্যা পুত্র যারা আছেন, সন্ততি সবাইকে নিয়ে সবাই খুব ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকের মতো আমরা সাইন আউট করছি আই পডকাস্ট থেকে। তবে কথা দিচ্ছি আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের এই আয়োজন নিয়ে আপনাদের সামনে আসবো। জানাতে ভুলবেন না কেমন লাগলো পুরো আয়োজন। এটাও জানাতে পারেন যে নেক্সট আয়োজনে অতিথি হিসেবে আপনারা কাকে চান। সে পর্যন্ত সবসময় যেটা বলি, ভালো থাকুন আর থাকুন প্রিয়জনের সাথে। বাই বাই।